আরেকটা হচ্ছে তো মাইন্ডফুলনেস এন্ড মেডিটেশন। আমরা কিন্তু অনেক সময় না মাইন্ড এবং শরীরকে আলাদা করে ফেলি। কিন্তু এটির সাথে একটা যোগসূত্র আছে এবং এটা যে শুধুমাত্র আমাদের আত্মাকে, আমাদের সোলকে যে শুধু ভালো রাখে, শুধু সেটি নয়, এবং এতে আপনার এই যে মেডিটেশন, মাইন্ডফুলনেস, এটি কিন্তু আপনার প্র্যাকটিস যদি করে থাকেন, তাহলে আপনার স্ট্রেস লেভেলটা অনেক কমবে এবং এটিও আপনার এই প্রস্টেট ক্যান্সারের ব্যাপারে ভালো রাখবে। আমি কি ডক্টর মঞ্জুর মোর্শেদ, যে প্রস্টেট যে ব্যাপারটি, প্রস্টেট আফটার আই থিঙ্ক আফটার 50 ইয়ার্স আমাদের সবাইকে প্রস্টেট চেক করানো দরকার, রাইট? জি সো প্রস্টেট সম্পর্কে আগে একটু বলবেন নাকি, তারপরে আমরা জিজ্ঞেস করবো যে প্রস্টেটের যে 8টি বিষয় লক্ষণীয়, যে অলমোস্ট দেখা যায় যে এই মানে যখনই চেক করানো হয়, চেক করানো হলেই দেখা যায় যে অটোপসি করতে হয়, তারপরে বায়োপসি করতে হয়, অনেক কিছু প্রয়োজন হয় এবং আলটিমেটলি অনেকের মানে ইটস এ ভেরি ব্যাড ডিজিজ যে আপনার প্রস্টেট ক্যান্সার, এটা অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে বাড়ছে এর প্রকোপ। সো আগে আমরা জেনে নেই একটু যে এই 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 রোগটা কি। থ্যাংক ইউ তাহের ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত প্যানেল সহ সকল দর্শকবৃন্দকে সালাম জানাচ্ছি। যে প্রস্টেটের কথা বলছেন, এটি খুবই আমাদের পুরুষদের জন্য এটা খুবই উদ্বেগের বিষয়। বিশেষ করে আপনি যেটি বলেছেন 50 ইয়ার্স এর পরে সাধারণত এটি মাত্রাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই জন্য আমাদের যখন স্ক্রিনিং করে থাকি, যাদের বয়স 50 ইয়ার্স ওল্ড কিংবা তার চেয়ে বেশি, অবশ্যই প্রস্টেটের পিএসএ যেটাকে বলি আমরা, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটি আমাদেরকে ব্লাড টেস্টের মাধ্যমে জানতে হবে। আর যাদের ফ্যামিলি হিস্ট্রিতে প্রস্টেট ক্যান্সার আছে কিংবা আফ্রিকান আমেরিকান, তাদের 45 ইয়ার্স থেকে আপনার স্ক্রিনিং করতে হবে। প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যেটা পিএসএ, এটি সাধারণত 4 থেকে 10-এর মধ্যে যদি হয়ে থাকে এটি বর্ডার লাইন হতে পারে এবং 4 জনের মধ্যে একজনের প্রস্টেট ক্যান্সার থাকতে পারে। এই জন্য যখন আপনাদের এই নাম্বারটা থাকে, দয়া করে উরোলজিস্টের কাছে যাবেন, ইউরোলজিস্টে, যাতে পসিবল ওনারা বায়োপসি করতে পারেন যাতে কোনো প্রস্টেট ক্যান্সার আছে কিনা। আর যদি 10-এর উপরে হয়ে থাকে তাহলে ওভার 50% এটির সম্ভাবনা থাকে যে আপনার প্রস্টেট ক্যান্সার থাকার সম্ভাবনা আছে। এই জন্য এটি একটু খুবই সিরিয়াসলি নিতে হবে। তো এখন কি আমি কি পরের টপিকসটা নিয়ে আলাপ করবো এখন? জি প্লিজ। জি। তো আজকে যেটি নিয়ে আলাপ করবো আমি, 8 সারপ্রাইজিং ওয়েজ টু স্লো ডাউন প্রস্টেট ক্যান্সার। এটি হচ্ছে তো অনেকটা সাপোর্টিভ মেজার। তো এটির আগে আমি একটু করে বলে নিই যে প্রস্টেট ক্যান্সারের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে যে সর্বপ্রথম যদি প্রস্টেট ক্যান্সার যাদের হয়ে থাকে, এটা গ্লিসেন স্কোরের উপর নির্ভর করে আপনার এটি সার্জারি করতে হবে না কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে, এটা উরোলজিস্ট আপনার বা অনকোলজিস্টরা আপনার ডিসাইড করে থাকেন। তো সার্জারিতে আপনার বিভিন্ন ধরনের সার্জিক্যাল প্রসিজার আছে, এটি ওপেন সার্জেক্টমি কিংবা ক্রায়োথেরাপি কিংবা অ্যাবলেশন থেরাপি, এই ধরনের অন এন্ড অন আছে। তারপর সবচেয়ে বড় যেটি হচ্ছে যে আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি সেটার মধ্যে হচ্ছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে যে অ্যান্ড্রোজেনটা আমাদের যে টেস্টিকল থেকে প্রডিউস হয়ে থাকে, সেই আপনার এই প্রস্টেট ক্যান্সারকে অনেক বেশি আপনার ফ্লেয়ার আপ করে থাকে। তো সুতরাং এই হরমোন থেরাপির মেইন কাজটা হচ্ছে যে কিভাবে আপনার অ্যান্ড্রোজেনটা আপনার বন্ধ করা যায়, এবং এটি বিভিন্ন মেডিসিনের মাধ্যমে, যেটি আমরা গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন বা লিউটেনাইজিং হরমোন অ্যাগনিস্ট, এগুলির দ্বারা আপনার করা হয়ে থাকে। যদি কারো যদি আপনার টেস্টিক্যাল ক্যাস্ট্রেশন বা অর্টিওটমি কিংবা সহজ কথা হচ্ছে টেস্টিক্যালটা যদি ফেলে দিতে না চান, তখন এই মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে, যেটাকে আমরা মেডিকেল ক্যাস্ট্রেশন বলে থাকি, সেটি দিয়ে করা যায়। তারপর বিভিন্ন ধরনের কিমোথেরাপি আছে, সেটি তো আমরা জানি। তারপর ইমিউনোথেরাপি আছে, এমনকি আপনার টার্গেটেড থেরাপি আছে, এমনকি যদি এই ট্রিটমেন্টগুলো যদি না হয়ে থাকে ভ্যাকসিনও আছে। তো এগুলো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, আজকে আমি সেগুলি নিয়ে আলাপ করবো না। আজকে যেটি তাহির ভাই বলেছেন যে সারপ্রাইজিং ওয়ে, যেগুলিতে আপনার ঘরে যেটি আপনার কিছুটা আপনার স্লো ডাউন করতে পারেন। কেননা এই যে প্রস্টেট ক্যান্সার যাদের হয়ে থাকে, এটিতে শুধুমাত্র যে মেডিকেল ট্রিটমেন্ট করে যে আপনি অবশ্যই সেটি আপনার স্লো ডাউন করবেন কিংবা আপনি সেটি আপনার নিরাময় করবেন, সেগুলো ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে যে আমাদের কিছু সাপোর্টিভ অন্যান্য কিছু খাওয়া দাওয়া কিরকম হতে হবে না হতে হবে, সেই ব্যাপার নিয়ে আমি আলাপ করবো। নাম্বার 1 হচ্ছে যে ডায়েট। ডায়েট হচ্ছে যে আপনার ফ্রুটস এন্ড ভেজিটেবলটা আপনাকে অবশ্যই ঠিক মতো খেতে হবে। কেননা আপনারা জানেন যে ফ্রুটস বিভিন্ন ধরনের, ফ্রুটসের মধ্যে বিভিন্ন ধরনের অনেক ফুডের মধ্যে, যেমন আমি কিছুদিন আগে বলেছিলাম টমেটোর মধ্যে অনেক লাইকোপিন আছে। এই লাইকোপিন কিন্তু আপনার প্রস্টেট ক্যান্সারকে অনেক রিডিউস করে থাকে, আপনার এটা স্লো ডাউন করে থাকে। তারপর আপনার বিভিন্ন ধরনের যে আপনার ক্রুসিফারাস ভেজিটেবল আছে, যেগুলি হচ্ছে যে ব্রাকোলিতে যে সালফোরাফেইন যেটি থাকে, এটি কিন্তু আপনার
ক্যান্সার সেলকে আপনার এটি রিডিউস করে থাকে। এটি শুধু যে প্রস্টেট ক্যান্সার বলি তা না, এমনি ক্রুসিফেরাস, তারপর ব্রাসেলস, এই ধরনের যেগুলি আছে সালফোরাইফেনের জন্য, এগুলি খুবই অ্যান্টিঅক্সিডেন্ট এবং এগুলি ক্যান্সার সেলকে অ্যাটাক করে থাকে। তো সুতরাং আপনি এটিও নিতে পারেন। নাম্বার 2 হচ্ছে যে এক্সারসাইজ। এক্সারসাইজের ব্যাপারে আমরা সবসময় বলে থাকি শুধুমাত্র যে যে ক্যান্সার পেশেন্ট বলি তা না, এবং যাদের ক্যান্সার হয়েছে অবশ্যই এক্সারসাইজটা করতে হবে। এবং এই এক্সারসাইজটা, কিছু এক্সারসাইজ হচ্ছে যে অ্যারোবিক ট্রেনিং, যেমন আপনি রানিং করছেন, এটি হচ্ছে অ্যারোবিক। আর কিছু আছে যে রেজিস্ট্যান্স ট্রেনিং, যেমন ওয়েট লিফটিং। এবং এগুলি করলে উপকারটা কি, যে আপনার যে ইনফ্লামেশন আছে এই ইনফ্লামেশন গুলাকে অনেক রিডিউস করে থাকে, এবং যার ফলে এই ইনফ্লামেটরি মার্কার যেগুলি ক্যান্সার গ্রোথকে ফিউল করে থাকে, মানে বাঁচিয়ে রাখে, হ্যাঁ, তো ওগুলোকে আপনার রিডিউস করে থাকে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে টিটা হতে হবে, এখানে উল্লেখ করেছে মাটচা ট্রি। এটাতে এই টি, এটি স্পেসিফিক এক ধরনের টি, গ্রিন টি সচরাচর, এবং এটির মধ্যে যে ক্যাপচিন আছে এটিতে কিন্তু আপনার অনেক সময় যে ক্যান্সার সেলকে গ্রোথ করার ব্যাপারে আপনার স্লো ডাউন করে থাকে। তো সুতরাং গ্রিন টি খেতে নিতেও ভুলবেন না। আরেকটা হচ্ছে মাইন্ডফুলনেস এন্ড মেডিটেশন। আমরা কিন্তু অনেক সময় না মাইন্ড এবং শরীরকে আলাদা করে ফেলি, কিন্তু এটির সাথে একটা যোগসূত্র আছে, এবং এটাতে শুধুমাত্র আমাদের আত্মাকে, আমাদের সোলকে যে শুধু ভালো রাখে, শুধু সেটি নয়, এবং এতে আপনার এই যে মেডিটেশন, মাইন্ডফুলনেস, এটি কিন্তু আপনার প্র্যাকটিস যদি করে থাকেন তাহলে আপনার স্ট্রেস লেভেলটা অনেক কমবে, এবং এটিও আপনার এই প্রস্টেট ক্যান্সারের ব্যাপারে ভালো থাকবে। আমি কিছুক্ষণ আগে যে এই যে অ্যান্ড্রোজেনের কথা বললাম, পুরুষের যে একটা অ্যাগ্রেসিভনেস বিহেভিয়ার যে অ্যান্ড্রোজেনের মাধ্যমে হয়ে থাকে, এই অ্যান্ড্রোজেনটা কিন্তু আপনার প্রস্টেট ক্যান্সারকে অনেক ফিউল করে থাকে, অনেক বাঁচিয়ে রাখে বেশি। তো বিভিন্ন ওষুধের মাধ্যমে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে অ্যান্ড্রোজেনটা আপনাকে কমাতে হবে, বিভিন্ন ওষুধ দিয়ে হোক, ক্যাটাস্ট্রেশন হোক, যেভাবে হোক হয়ে থাকে, কিন্তু এটা দিয়েও কিন্তু আপনার স্ট্রেসটা কমালে কিন্তু আপনার সেটা উপকার পাবেন। আরেকটা হচ্ছে যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের ব্যাপারে অনেকভাবে বলেছি আমি আপনার, এটিতে শুধু হার্ট ডিজিজের ব্যাপারে যে শুধু যে উপকার তা না, এবং আপনার এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ফিশ, যেমন আপনার সার্ডিন, সালমন, এগুলি কিন্তু আপনার অনেক আপনার ইনফ্লামেশনকে রিডিউস করার সাথে সাথে অনেক কিন্তু আপনার ক্যান্সারের আপনার গ্রোথটাকে কিন্তু স্লো ডাউন করে থাকে, এবং এটি প্রস্টেট ক্যান্সারের জন্য অনেক উপকার দিয়ে থাকে। আরেকটা হচ্ছে যে কমিউনিটি সাপোর্ট। এটি কিন্তু অনেক কিন্তু বড় জিনিস। এই সময় কিন্তু সোশ্যাল ইমোশনাল সাপোর্ট এটা এত বেশি গুরুত্বপূর্ণ। এই সময় যাদের হয়েছে তারা যে এত স্ট্রেসে থাকে বিভিন্ন ভাবে, ভয়, ভীতি, তারপর বিভিন্ন হাই টক্সিক মেডিকেশনের সাইড এফেক্ট, সবকিছু মিলে একটা মানে হতবরল অবস্থা। তো এই সময় কমিউনিটি সাপোর্টটা খুবই দরকার, যাতে ওনারা মানসিকভাবে একটা প্রশান্তিতে থাকেন। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস তাহের ভাই, আমরা সবসময় আমরা বাঙালিরা অনেক হলুদ খেয়ে থাকি, হলুদ বিভিন্ন রান্না বান্নার জন্য। এই হলুদটা কিন্তু অনেক উপকার করে থাকে, এবং এটিতে অনেক অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে যেটা আপনার উপকার দিতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার, এটি কিন্তু ইন্টারেস্টিং একটু, আমরা সবসময় বলে থাকি যে মিল্ক বা ডেইরি প্রোডাক্ট যদি খেয়ে থাকেন সেখানে আপনার ক্যালসিয়াম পাবেন, আপনার শরীরের জন্য ভালো, অনেক এ নিয়ে আমরা অনেক আলাপ করছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ডেইরি প্রোডাক্ট কিন্তু এদের ক্ষেত্রে খাওয়ার ব্যাপারে একটু কমাতে বলছেন। এদের ক্ষেত্রে আপনার যদি ডেইরি প্রোডাক্ট একটা দেখেছেন যে যে যদি আপনি ডেইরি প্রোডাক্ট প্রতিদিনে খেয়ে থাকেন তাহলে এটি প্রস্টেট ক্যান্সারকে প্রগ্রেস করে থাকে। তো সুতরাং যাদের প্রস্টেট ক্যান্সার হয়েছে এই ব্যাপারে একটু সতর্ক থাকেন। আরেকটা আর্টিকেলে আমি দেখেছি, অলরেডি আমি এইটা বলে ফেলছি, আরেকটা আর্টিকেল না বললেনও, একটা হচ্ছে যে আপনার ভাইটামিন ডি। ভাইটামিন ডি সবসময় বলেছেন, নাজমুল ভাই অনেকবার বলেছেন আপনার কোভিডের সময়, ভাইটামিন ডির কথা আমিও বলেছি অনেকবার, অনেক কিছুতে আপনার ইমিউন সিস্টেম বুস্ট করে থাকে, এবং এই ব্যাপারেও কিন্তু আপনার ভাইটামিন ডি কিন্তু অনেক উপকার করে থাকে, বিশেষ করে যাতে ক্যান্সারাস সেলগুলো যাতে গ্রোথ না হয়ে থাকে সেই ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। আর সবচেয়ে বলবো যেটা প্রমাগান্টে জুস, আনারের জুস, আনার শুধু যে বেহেস্তের ফল সেটা না, এটি অনেক উপকার দিয়ে থাকে, অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং এটি আপনার ক্যান্সার সেলকে অনেক স্লো ডাউন করতে পারে। জি তাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি যেটা বললেন যে আপনার ওই যে দুধ বা দুধ দই এই বিষয়গুলো, রাইট? সো এগুলা কি আপনার মানে সার্টেন এইজ আছে যে এইজের পরে এগুলা কম খাওয়া উচিত? না না, এমনিতেও সাধারণত পুরুষদের যে কম খাওয়ার কথা বলবো না, কারণ আমাদের বয়স যত হয়ে থাকে বোনের ডেন্সিটিটা কমে যায়, ক্যালসিয়াম তো নিতে হবে, এবং এট দ্য সেম টাইম তার মানে এই নয় যে আমরা যে দুধ পান করলে যে তাদের ঝুঁকিটা বেড়ে যাবে। আমি বলছি যে শুধু যাদের প্রস্টেট ক্যান্সার আছে মানে কিভাবে এটাকে একটু স্লো ডাউন করতে পারেন, প্রগ্রেশন করতে পারেন, সেই ব্যাপারে আজকে এটাকে বলছি আর। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আমাদের স্ক্রিনিং করানো উচিত আফটার 50 ইয়ার্স, আমাদের প্রস্টেট স্ক্রিনিং করানো উচিত, এবং
দেখা উচিত যে হাউ ইজ দ্য কন্ডিশন। এমনি প্রস্টেটের সমস্যা আছে কিনা, এটার মানে লক্ষণটা কি থাকে আপনার? কি প্রস্রাব ক্লিন হয় না, না কি হয় আপনার? জি জি, সুন্দর প্রশ্ন। সাধারণত ম্যাক্সিমাম সময় 50 বা অ্যাবাভ হলে আমাদের প্রস্টেটটা এনলার্জ হয়ে যায়, যেটাকে আমরা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি বলে থাকি। বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি মানে যে প্রস্টেটের যে গ্ল্যান্ডটা আছে এটি একটু বড় হয়ে গেছে, এবং আপনারা জানেন যে প্রস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে তো আমাদের ইউরিথ্রা দুই পাশে আপনার এমন ভাবে যদি এটা বড় হয়ে যায় তখন এটি অবস্ট্রাক্ট করে ফেলে, যার ফলে প্রস্রাবটা বের হতে একটা হেজিটেন্সি হয়ে থাকে। আপনার যখন প্রস্রাব করতে যাবেন বা দাঁড়িয়ে প্রস্রাব করেন বা বসে প্রস্রাব করেন, যেটাই হোক, যদিও বাই দ্য ওয়ে প্রস্রাব সবসময় ভালো করতে পারবেন যদি বসে করেন, এটি নিয়েও একবার আলাপ হয়েছে। তো এনিওয়ে, এই প্রস্টেট যদি বড় হয়ে যায় তখন আপনার ড্রিবলিং হয়ে থাকে, প্রস্রাবটা সুন্দর মতো যে ক্লিয়ার ভাবে যে বের হবে ওইরকম না, একটু স্লো ডাউন হয়ে যায়, একটু অল্প অল্প করে বের হয়ে যায়, এরপরও মনে হয় যে আপনার ব্লাডারটা এখনো এমটি হয় না, এই ধরনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।